কবুল বলার মাত্র ৩০ সেকেন্ড আগে আমার বান্ধবী মিমি এসে বলল, আর্নিয়া বোন, আমাকে বাঁচা, তুই এই বিয়ে করিস না, আমার গর্ভে আহির ভাইয়ার সন্তান। কথাটা শুনে চারিদিকে হইচই শুরু হয়ে গেল। কেউ বলছে বিয়েতে তো সিনেমার কাহিনী শুরু হয়ে গেছে। আমার মনে হয় আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। চারিদিকে যেন শুধু অন্ধকার। হঠাৎ করে আহির বাবা অর্থাৎ আমার হবু শ্বশুর একটা চিৎকার দিয়ে মিমিকে বললেন, এই মেয়ে কে তুমি, আর কোন মতলবে এসেছো? আমার ছেলেকে ফাঁসাতে চাইছো? কিন্তু আমি বেঁচে থাকতে তা তুমি কোনো দিনও পারবে না। আহিরের বাবার কথা শুনে মিমি বলল, আঙ্কেল বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমার কাছে সব প্রমাণ আছে। এই বলে মিমি একটা ফাইল আমার দিকে ছুটে মারল। ফাইলটা খুলে একটা কাগজ দেখতে পেলাম। কাগজটা পড়ে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি। রিপোর্টে পরিষ্কার লেখা আছে মিমি 2 মাসের অন্তঃসত্ত্বা, আর রিপোর্ট পজিটিভ। তার মানে মিমি সত্যি বলছে। আর ফাইলে মিমি আর আহিরের কিছু অশ্লীল ছবিও রয়েছে। তখন আমি আহিরের দিকে তাকালাম আর ওকে জিজ্ঞেস করলাম, আহির, মিমি যা বলছে তা কি সত্যি? আহির কোনো জবাব না দিয়ে চুপ করেই দাঁড়িয়ে আছে। ওর চুপ থাকা আমাকে আরও অবাক করে দিল। আমি চেয়েছি এইসব মিথ্যে প্রমাণিত হয়ে যাক, কিন্তু আহির চুপ থেকে প্রমাণ করে দিল ও আসলে দোষী, আর মিমি সব সত্যি বলছে। আহিরের ওপর আমার খুব রাগ হলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমি আহিরকে কষে একটা চড় মারলাম আর বললাম, প্রতারক, তুই এভাবে একটা মেয়ের সর্বনাশ করলি আর অন্য একটা মেয়েকে ফাঁসাতে চাইছিস? তোর প্রতারণার জালে তুই একটা প্রতারক। আহির কথাগুলো বলে আমি মিমিকে নিয়ে ভেতরে চলে গেলাম। 30 মিনিট পর মিমিকে নিয়ে বাসার ভেতর থেকে বেরোলাম। আমাকে আর মিমিকে দেখে সবাই বেশ অবাক হলো। আসলে আমি আমার সমস্ত গয়না আর কাপড় মিমিকে পরিয়ে কনের সাজে স্টেজে নিয়ে এসেছি। মিমিকে নিয়ে এসে আমি বললাম, এইখানে উপস্থিত সবাইকে আমি বলছি, বিশেষ করে আঙ্কেল আপনাকে, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। তার চেয়ে বরং মিমিকেই আপনার ছেলের বউ করে নিয়ে যান। এতে আপনার ছেলের পাপ কিছুটা হলেও কমবে। আর যদি মিমিকে আপনি আপনার ছেলেকেও স্বীকৃতি না দেন, তাহলে আপনাদের সাথে কি হতে পারে তা একবার ভেবে দেখুন। আমার কথা শুনে আমার মা বলল, আর্নিয়া, তুই কি করছিস? তুই জানিস? আমি বললাম, মা, আমি সব জানি, আর আমি এটাও জানি আমি ন্যায় বিচার করছি। প্রতারককে কোনোভাবেই আমি জিততে দিব না। আমার কথা শুনে আমার মা আর বড় ভাই আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে, যেন তারা অসহায় দর্শক। আমি কাজী সাহেবকে বললাম, আপনি বিয়ে পড়ানো শুরু করে দিন। আমার কথা শুনে আহিরের বাবা বলল, আমি এই বিয়ে কিছুতেই মেনে নিব না। এমন 3rd ক্লাস ফ্যামিলির মেয়েকে আমি কোনো দিনও আমার ছেলের বউ হিসাবে মানতে পারবো না। নিজের বাবার কথা শুনে আহির বাবার পা ধরে বলল, বাবা, আমি সত্যিই মিমিকে ভালোবাসি। আমি শুধু তোমার চাপে পড়ে আর্নিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। আর্নিয়াকে বিয়ে করে আমি কোনো দিনও সুখী হতে পারবো না। আহিরের কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। এ কি বলছে আহির, যার সাথে আমার 5 বছরের সম্পর্ক? প্রথম যেদিন কলেজে গিয়েছিলাম সেই দিনই আহির আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি পাত্তা দিই নাই। পুরো 1 মাস আমার পেছন পেছন ঘুরে আমাকে রাজি করিয়েছে, অথচ আজ সেই আহির বলছে আমাকে বিয়ে করলে নাকি সে কোনোদিন সুখী হতে পারবে না। দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? হঠাৎ ঠাস ঠাস শব্দে ভাবনার ঘোর কাটল। সামনের দিকে তাকিয়ে দেখলাম আহিরের বাবা আহিরকে চড় মারছে। আহিরের বাবা একটু চুপ করে কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। অতঃপর 3 বার কবুল বলে আমি প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেলাম। ওদের বিয়ে সম্পূর্ণ হলো আর আহির মিমিকে নিয়ে চলে গেল। আহিরের বাবা আমার সামনে এসে আমাকে কিছু বলতে চেয়েও বলেনি। এতক্ষণ আমার সাথে যা হয়েছিল তা যেন আমার দুঃস্বপ্ন ছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আহির একজন প্রতারক। না জানি আর কত মেয়ের সাথে ও প্রতারণা করেছে, আর কত মেয়ের জীবন নষ্ট করেছে। আমি দৌড়ে বাসার ভেতরে চলে গেলাম। আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছি। ইচ্ছা করছিল চিৎকার দিয়ে কাঁদি, কিন্তু তাও পারছি না। হঠাৎ করে কেউ আমার কাঁধে হাত রাখলো। তখন আমি চোখ মুছে সামনের দিকে তাকাতেই দেখি আমার বড় ভাই আসিফ। আমি ভাইয়াকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করি। তখন ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদিস না বোন, দেখ, আর্নিয়া আল্লাহ যা করে সব সময় মানুষের ভালোর জন্যেই করে।
ভাইয়ার কথা শুনে আমি বললাম, কিভাবে মেনে নিব? ভাইয়া যার সাথে আজ 5 বছর ধরে আমি আহিরকে ভালোবাসি, এইটা সবাই জানে, কিন্তু আহির কেন হঠাৎ করে আমার সাথে এমনটা করলো? আহির কি করে পারলো আমার সাথে এমনটা করতে? আমার কথা শুনে ভাইয়া একটু হেসে বলল, আরে তুই শুধু আহিরের দোষই দেখছিস? ওই মিমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিল, ও তো সব জানতো তোর আর আহিরের ব্যাপারে, তাহলে ও কি করে পারলো এমন প্রতারণা করতে? আমি বললাম, আহির প্রতারক, ও হয়তো নিজের ভালোবাসার জালে মিমিকেও ফাঁসিয়েছে, হয়তো মিমি কিছুই জানতো না। ভাইয়া বলল, শোন আর্নিয়া, আজ তোর সাথে যা হয়েছে তার জন্য আহির কোনোভাবে একা দোষী নয়, আর তাছাড়া ছেলে মেয়ে দুজনেরই এক্ষেত্রে সমান দোষ থাকে, আর আমার মনে হয় আহির আর মিমি দুজনেই সমান দোষী। আর আজ যা হয়েছে তা তুই ভুলে যা, দেখবি আল্লাহ হয়তো তোর জন্য এর চেয়েও আরও ভালো কিছু রেখেছে। কথাগুলো বলে আমার ভাইয়া চলে গেল। সেই দিন সারা রাত আমার একটু ঘুম হয়নি, চোখের পানিতে বালিশ ভিজে গেছে, শুধু বারবার আমার ওর সাথে কাটানো স্মৃতিগুলোই চোখের সামনে ভাসছে। যখন বৃষ্টি হতো তখন আহির আমাকে বাড়ির বাইরে বাগানে ডাকতো, সেখানে দুজনে বৃষ্টিতে ভিজতাম। যখন বৃষ্টিতে ভিজে আমার চুলগুলি এলোমেলো হয়ে যেত তখন আহির আমাকে বলতো, আর্নিয়া, এলোমেলো চুলে যেন তোমাকে পরিস্থানের পরি রানীর মতো লাগে। আজ আহিরের বলা প্রতিটা মুহূর্ত আমি মিস করছি আহিরের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। আহির কোনো আমার সাথে এমন কেন করলো? সকালবেলা যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে 7:30 বাজে। ইস, আজ আমার ফজরের নামাজটাই পড়া হলো না। মা আর ভাইয়া কেউই আজ আমাকে ডাকলো না। উফ, ওরা না অসহ্য। বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। বেসিনের আয়নার দিকে তাকাতেই আমি অবাক হয়ে যাই, কারণ আমার চোখ দুটো খুব লাল হয়ে গেছে। হয়তো কালকে রাতে খুব কেঁদেছিলাম, তাই কোনো কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিলাম। আজ সকালে নাস্তা না করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিদিন নাস্তা না করে ঘর থেকে মা বের হতেই দেয় না, কিন্তু আজ আমার জেদের সামনে সবাই হেরে গেল। যখন কলেজে যাচ্ছিলাম তখন পেছন থেকে পুরুষ কণ্ঠে কেউ আমাকে বলছে, দেখ দেখ, আমাদের পুরো কলেজের লিডার আসছে, যে কিনা আমাদের পুরো কলেজের সব দায়িত্ব পালন করে, আর শেষে কিনা তার হবু বরই বিয়ের পিঁড়িতে তার সামনে অন্য একজন মেয়েকে বিয়ে করে তার হাত ধরে চলে গেছে। হা হা হা, এইটা কি ভাবা যায়? কি লজ্জার ব্যাপার! ছি ছি ছি। পেছনে তাকিয়ে দেখলাম নীরব আর কয়েকটা ছেলে আমার পেছন পেছন আসছে আর কথাগুলো বলছে। নীরব আসলে একটা বখাটে ছেলে, পুরো ক্লাসের মধ্যে 1 নম্বরে বজ্জার ছেলে। নীরব আমাকে কয়েকবার প্রপোজও করেছিল, কিন্তু আহির ওকে মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে। সেই থেকে নীরব আমার পেছনে পড়ে আছে। নীরবের কথা শুনে আমি কোনো প্রতি উত্তর দিলাম না। সোজা হাঁটা শুরু করলাম, কারণ এখন আমি আর কোনো ফালতু ঝামেলায় জড়াতে চাই না। প্রায় কলেজে 15 মিনিট হাঁটার পর কলেজে পৌঁছলাম। আসলে আমার হাঁটার অভ্যেস আছে খুব, তাই বাসা থেকে কলেজ অবধি হেঁটেই আসি। কিন্তু আজ হাঁটতে আমার একদমই ভালো লাগছিল না, কারণ প্রতিদিন আহিরের সাথে গল্প করতে করতে কলেজে পৌঁছাতাম, কিন্তু আজ একাই আমার কলেজে আসতে হলো। আসার পথে আমি এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম আহিরকে, কিন্তু কোথাও দেখিনি। যখন কলেজে পৌঁছালাম তখন চারিদিকে সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোত্থেকে আমার বান্ধবী তিথি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তিথি আমাকে বলল, আর্নিয়া, কি থেকে কি হয়ে গেল? আমি কিচ্ছুই বললাম না। তিথিকে নিয়ে কলেজের ভেতরে চলে গেলাম। কলেজের ভেতরে গিয়ে আমি আর তিথি দুজনে গল্প করছি। তিথি খুব বক বক করছে, কিন্তু আমার ভালো লাগছে না। হঠাৎ করে আহির আর মিমিকে কলেজ রুমের ভেতরে ঢুকতে দেখে অবাক কি হয়ে গেলাম। মিমি আহিরের হাত ধরে আছে। দুজনকে দেখে মনে হচ্ছে দুজনে বেশ খুশি। ওদের দুজনের এমন কাণ্ড দেখে আমার কেমন লাগছে তা কাউকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কেউ আমার কলেজার তীর মেরেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি, কিন্তু তাও পারবো না। মনের অজান্তেই চোখ থেকে দোফোঁটা পানি বের হয়ে গেছে। মিমি প্রতিদিন আমার আর তিথির সাথে বসতো, কিন্তু আজ মিমি আহিরের পাশে বসেছে। হঠাৎ করে তিথি আমার মাথায় হাত রাখলো। আমি ওর দিকে তাকিয়ে দেখি ওর চোখের কোণে পানি। আসলে তিথি আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। আমার কোনো কষ্ট ওর সহ্য হয় না। আমি তিথির দিকে তাকিয়ে বললাম, এই পাগলি, তুই কেন কাঁদছিস? তিথি বলল, ও কিছু না,
আর্নিয়া দেখ না, আহির আর মিমি কী সব যেন বলছে। তিথির কথা শুনে আমি ওদের তাকাতেই মিমি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। ওর হাসি দেখে মনে হচ্ছে ও যেন জিতে গেছে আর আমি হেরে গেছি। মিমির হাসি দেখে তিথি অনেক রেগে গেল। তিথি আমাকে বলল ইচ্ছে করছে মিমিকে একটা কষে চোর মারত। ও একজন মেয়ে হয়ে কি করে অন্য একটা মেয়ের এমন সর্বনাশ করলো। শোন তিথি, তার আর কোনো প্রয়োজন নাই, কারণ যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। আল্লাহ ওদের পাপের শাস্তি ঠিক ওদের দিয়ে দেবে, তুই দেখিস। আমরা অনেকক্ষণ দুজনে মিলে গল্পগুজব করলাম। হঠাৎ করে কলেজের ঘন্টা বাজার শব্দ হলো। তখন বুঝতে পারলাম ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে। ক্লাসে একজন টিচার আসলো। টিচারকে দেখে সবাই অবাক, কারণ আসলে উনি নতুন টিচার। স্যার ক্লাসে এসে স্যার বলল, আমার নাম নীল চৌধুরী, আমি তোমাদের নতুন ক্লাস টিচার। স্যারের সাথে একে একে সবাই পরিচিত হলো, কিন্তু স্যার আমার সামনে এসে আমাকে বলল, তুমি নিশ্চয়ই আর্নিয়া চৌধুরী, রাইট? এম আই রাইট? স্যারের কথা শুনে অবাক না হয়ে পারলাম না, কারণ স্যার তো কীভাবে আমার নাম জানে। আমার মুখের দিকে তাকিয়ে স্যার হেসে বলল, আর্নিয়া, তোমার অবাক হওয়ার দরকার নাই, তুমি এই কলেজের লিডার। আমি তোমার ব্যাপারে স্যারদের মুখে শুনেছি, আমি শুধু স্যারের কথা শুনেই যাচ্ছি, কিন্তু কিছু বলছি না। আসলে আমার কোনো কিছুই ভালো লাগছে না। স্যার ক্লাস শেষ করে চলে গেলেন। স্যার চলে যেতে নীরব আমার কাছে এসে বলল, তুই তো অনেক বিখ্যাত হয়ে গেছিস। শোন আর্নিয়া, তোকে আবারও বলছি, তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। তুই কি ভাবছিস নীরব, তোর মতো একটা বখাটে ছেলের প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? দেখ আর্নিয়া চৌধুরী, এত পাগলও না। দেখ আর্নিয়া, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না, কথাটা মাথায় রাখিস। আর তোর কলেজার বয়ফ্রেন্ড দেখ মিমির সাথে কেমন করে আছে। তোকে আহির আর কোনো দিন স্থান দিবে বলে তোর মনে হয়? আরে নীরব, এই আহিরের কাছে আমি কোনো দিন যাব এটা তুই কি করে ভাবছিস? শোন, আমি ভাগ্যকে মানতে শিখেছি। আরে আমি তো পারতাম আহিরকে জোর করে বিয়ে করে ওর বউ হতে, কিন্তু তা আমি করিনি, কারণ আমি নিজের ভাগ্যকে মানতে শিখেছি। আশা করি তোর আর কিছু বলার নাই। আমার কথা শুনে নীরব চলে গেল। যাওয়ার আগে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। তখন তিথি বলল, একদম ঠিক করেছিস। আমার দিকে ক্লাসের অন্য ছেলেমেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। দুপুর 1টায় কলেজ ছুটি হলো, সবাই তাড়াহুড়ো করে বের হচ্ছে, সাথে আমি আর তিথিও। হঠাৎ কে জানি আমাকে ধাক্কা দিল, আর আমি গিয়ে কারোর সাথে গায়ের উপর পড়েছি। তাড়াতাড়ি করে উঠে তাকিয়ে দেখি নীল স্যারের সাথে ধাক্কা খেয়েছি। লজ্জায় আমি শেষ। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, সরি স্যার। নীল স্যার বলল, ঠিক আছে, সাবধানে যাও। কলেজের রাস্তা দিয়ে আমি আর তিথি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম আহির আমাকে বলল, আর্নিয়া দাঁড়াও, আমাকে রেখেই তুমি চলে যাচ্ছ? আমি পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, আর আমাদের থেকে অনেকটা দূরেই মিমি আর আহিরকে দেখা যাচ্ছে। আমাকে এইভাবে পেছন তাকাতে দেখে তিথি বলল, কি হয়েছে রে আর্নিয়া, তুই এমনভাবে পেছনে তাকাচ্ছিস কেন? তখন আমি বললাম, না কিচ্ছু না, এমনি, রোজকার অভ্যেস তো। একটু হেসে তিথি বলল, জানি, কিন্তু তোকে যে আরও শক্ত হতে হবে। নিজের সব পুরনো অভ্যেস ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখতে হবে। তুই চিন্তা করিস না তিথি, আমি সব চেষ্টা করছি, দোয়া করিস আমি যেন সফল হই। আল্লাহ সহায় হোক। আমি জানি তুই ব্যর্থ হবি না। বিকেলে একটু হাঁটার জন্য বের হলাম। প্রতিদিন তো বাড়ির সামনের বাগানে পরিচারি করি, কিন্তু আজ ইচ্ছে করছিল অন্যদিকে যাই, তাই বাড়ির বিপরীতে যে বাগানটা আছে ওই দিকে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো কেউ আমাকে ফলো করছে। মনের ভেতর অজানা ভয় নিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। হয়তো আমার মনের ভ্রম ছিল। আবারও হাঁটতে শুরু করলাম। হঠাৎ আবারও মনে হচ্ছে কেউ আমার পেছন পেছন আসছে। আমি কিছু বুঝে ওঠার আগেই কেউ আমার মুখে রুমাল চাপা দিয়ে আমাকে অজ্ঞান করে দিল। আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি একটা অন্ধকার রুমে আছি, হাত পা বাঁধা অবস্থায়। আমি আপ্রাণ চেষ্টা করছি হাত পায়ের বাঁধন খুলতে, কিন্তু পারছি না। হঠাৎ করে কেউ রুমে আসলো আর লাইট অন করলো। আমি আস্তে আস্তে চোখ মেলছি, চারিদিকটা কেমন জানি ঝাপসা ঝাপসা লাগছে। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখলাম নীরব আর তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। কি সুইটহার্ট!
তোমাকে বলছিলাম না, আমার প্রস্তাবে রাজি না হলে এর ফল ভালো হবে না। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। নীরব, তুই কিন্তু ভুল করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। এখনো সময় আছে, আমাকে যেতে দে। আহা সুইটহার্ট, এত অধৈর্য হচ্ছ কেন? আমি তো আছি, আর তোমাকেও বাসায় নিয়ে যাব, তবে তোমার বাসায় না, আমার সাথে আমার বাসায়। নীরব, তুই কিন্তু ভুল করছিস। আরে আমি জীবনেও তোর বাসায় যাব না, মনে রাখিস। আর্নিয়া চৌধুরী অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করেনি, আর আজও করবে না। শোন আর্নিয়া, আমি তোকে বিয়ে করতে চাই, আর এই মুহূর্তে সেটা করব। হা হা হা, সেইটা শুধু তোর স্বপ্নই থাকবে, আর তা কোনোদিনও বাস্তবে পরিণত হবে না। আমি জানি তোর মতো জেদি মেয়েকে কখনো আপোস করা যাবে না। শুধুমাত্র তোর জন্যে আহির আমার গায়ে একবার না, চারবার হাত তুলেছে। আহির যা করেছে ঠিক করেছে, তোর অন্যায়ের শাস্তি দিয়েছে। আহির তোকে যা করেছে বেশ করেছে। কি বললি তুই? তুই সীমা ছাড়িয়ে গেছিস, অনেক হয়েছে, আর না। এই বলে নীরব আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তো চিৎকার করে বেহুশ। হঠাৎ কেউ দরজায় জোরে জোরে কড়া নাড়তে শুরু করলো। নীরব চিৎকার দিয়ে আহ! এই সময় আবার কে আসলো? অসহ্য, এই মেয়েটাকে তো উচিত শিক্ষাটাও দিতে পারছি না। নীরব যখন দরজা খুলল তখন দেখল দরজায় নীল স্যার আর 3জন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। নীল স্যার প্রচণ্ড জোরে নীরবকে একটা চড় মারলেন আর বললেন, অসভ্য বদমাশ, তুই এতটা নোংরা। নীল স্যার পুলিশ অফিসারদেরকে বলল, স্যার এই বদমাশটাকে নিয়ে যান, আর এমন শিক্ষা দিন যাতে কোনো দিন আর মেয়েদের সাথে অসভ্যতা করার কথা জীবনেও না ভাবতে পারে। নীরবকে পুলিশরা নিয়ে গেল। তারপর নীল স্যার আমার কাছে আসলো, আমার হাত পায়ের বাঁধন খুলে দিল। আর্নিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, কিন্তু আপনি যদি ঠিক সময় মতো না আসতেন জানি না আমার কি হতো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই আর্নিয়া, আমি তোমার পাশের ফ্ল্যাটেই থাকি। তুমি যখন হাঁটতে যাচ্ছিলে আমি তোমার পেছন পেছন গিয়েছিলাম, কিন্তু তখন আমার মা কল করেছিল, তাই আমি একটু অন্যদিকে ফিরছিলাম, আর এই বদমাশ নীরব সেই সুযোগটাই নিয়েছে। আচ্ছা স্যার, এইবার চলুন। আমার মা আর ভাইয়া নিশ্চয়ই এখন অনেক চিন্তা করছে। আচ্ছা চলো তাহলে। স্যার বাইক নিয়ে এসেছিল। স্যার আমাকে বলল, আর্নিয়া তুমি আমার বাইকের পেছনে বসো। কি আর বলবো, প্রথমবার বাইকে উঠেছি, খুব ভয় ভয় লাগছে। আর্নিয়া তুমি ঠিক করে বসো, আর আমার কাঁধে তোমার একটা হাত রাখো। কথাটা বলে স্যার আমার ডান হাতটা ধরে নিজের কাঁধের ওপর রাখলো। ছি ছি ছি, লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে গেছে। যখন স্যারের বাইকে চড়ে যাচ্ছিলাম তখন কেমন জানি লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখলাম আহির রাস্তার ওপর দাঁড়িয়ে আছে, সাথে আরও 2টো ছেলে। আমি আহিরকে দেখে স্যারের কাঁধের ওপর আরও রোমাঞ্চকরভাবে হাত রাখলাম, যাতে ওর মনে হয় আমি স্যারের সাথে ঘুরতে এসেছি। তাছাড়া আমার পরনে ছিল টি শার্ট, প্লাজো আর ওড়না। হঠাৎ কেউ দেখলে মনে হবে আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আহির স্যার আর আমাকে দেখে বেশ চমকে গেল, একদম বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমিও আহিরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছি। আমাকে তুই অনেক কাঁদাইছিস, এবার দেখ তোর সাথে আমি কি করি। একটু পর বাসায় গেটের সামনে এসে পৌঁছালাম। আর্নিয়া, এইবার সাবধানে নামো। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, আমি চলি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বাসায় গিয়ে রেস্ট নাও, আর একদম চিন্তা করবে না, সব দুঃস্বপ্ন মনে করো। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। স্যারের সাথে কথা বলে বাসায় ফেরার পর মা বলল, আর্নিয়া তুই কোথায় ছিলি? সন্ধে হয়ে গেছে, আসিফ তোকে খুঁজতে বাইর হয়েছে। মা, আমি তোমাকে পরে সব বলছি, আগে ভাইয়াকে বাসায় আসতে বলো। মা কল করে ভাইয়াকে বলল আর্নিয়া বাসায় চলে এসছে, আর ভাইয়াকেও বলল বাসায় চলে আসতে। একটু পর ভাইয়াও বাসায় চলে আসলো। ভাইয়া এসে তো রেগে আগুন। তারপর আমি ভাইয়াকে সব কথা খুলে বললাম। সব শুনে ভাইয়া আর মা তো অবাক। আর্নিয়া বোন, তুই সাবধানে থাক। দেখ, আমাদের ওপর থেকে কিন্তু এখনও বিপদ শেষ হয়নি। রাতের বেলা বসে বসে পড়তেছি, রাত তখন 9:30 বেজেছে। হঠাৎ করে মোবাইলের রিং বেজে উঠল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। ইস, এই সময় আবার কে কল করলো? যত সব লেখাপড়ার মুড নষ্ট করে। হ্যালো, কে বলছেন? হ্যালো আর্নিয়া, তুমি কেমন আছো এখন? জি মোটামুটি ভালো আছি, কিন্তু আপনি কে? আমি আপনাকে তো চিনলাম না। আর্নিয়া, আমি নীল, তোমার স্যার। ও আচ্ছা, সরি স্যার, আমি আপনাকে প্রথমে চিনতে পারিনি।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর্নিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। জি স্যার, বলুন। 2 দিন পর তো কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান। তুমি যদি ওই দিন শাড়ি পরে কলেজে আসতে তাহলে আমার অনেক ভালো লাগতো। কি আর বলবো, স্যারের কথা শুনে আমার কেমন জানি লাগলো, যেন আমাকে আহির বলছে এইসব কথা। আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় আহির আমাকে বলতো, আর্নিয়া আজ কিন্তু তোমাকে শাড়ি পরে আসতেই হবে। আর হ্যাঁ, চুল খোপা করবে, আর সাথে খোপায় যেন বেলি ফুলও থাকে। আজ আমি তোমাকে মন ভরে দেখব। কি হয়েছে তোমার আর্নিয়া? তুমি কোনো কথা বলছো না যে? বোবার মতো এমন চুপ করে আছো কেন? স্যার, আমি কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আর্নিয়া, কি যে বলো। যাই হোক, সব তোমার ইচ্ছে। রাখছি, ভালো থাকবা। স্যারের কথা শুনে আমি হতবুদ্ধ হয়ে গেলাম। স্যার আমাকে বলছে শাড়ি পরে কলেজে যেতে? এটা কি ভাবা যায়? নাকি কাউকে বললে কেউ বিশ্বাস করবে? পরের দিন সকালবেলা কলেজে যাচ্ছিলাম একটু তাড়াহুড়ো করে, কারণ আজ বাদে কাল আবার কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু আমি কলেজের লিডার, সেহেতু আমার অনেক কর্তব্যও রয়েছে। কলেজের রাস্তা ধরে আপন মনে হাঁটছি। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখে মন মুগ্ধকর হয়ে গেলাম। রাস্তার দুপাশে সবুজ শ্যামল গাছগাছালি, চারিদিকে পাখিদের কিচির মিচির ডাক। আহ, এই দৃশ্য দেখে সত্যি যে কেউ অবাক হয়ে যাবে। আমি চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ ডাকছে, আর্নিয়া দাঁড়াও, আমিও আসছি। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলাম কেউই নেই, চারিদিক জনশূন্য, নিস্তব্ধ। আহ, নিশ্চয়ই এটা আমার ভ্রম ছিল। জানি না এই অভ্যাসটা কবে বদলাবে। 15 মিনিটের মতো হেঁটে কলেজে পৌঁছালাম। কলেজে গিয়ে দেখলাম সবাই কাজ করছে। আরে আর্নিয়া, তুমি আসতে এত দেরি করলে কেন? চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি মামুন স্যার। আসলে স্যার বাড়ি থেকে ঠিক সময়েই বের হয়েছি, কিন্তু পায়ে হেঁটে আসতে আসতে একটু লেট হয়েছে। আচ্ছা যাও, ক্লাসে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আচ্ছা স্যার। মামুন স্যার আসলে ফুফাতো ভাই। আমি যেই কলেজে পড়ি তিনি সে কলেজের শিক্ষক। সেই সুবাদে আমি ওনাকে মামুন স্যার বলেই ডাকি। তাছাড়া ছোটোবেলা থেকে মামুন স্যার আমাকে নিজের ছোট বোনের মতোই দেখে। আমি ক্লাসে গিয়ে ব্যাগ রাখলাম, কিন্তু আজ তিথিকে দেখতে পাচ্ছি না। ওর ব্যাগ কিন্তু ক্লাসেই রাখা আছে। জানি না ওই গাদিটা আবার কোথায় চলে গেল। সরি আর্নিয়া। হঠাৎ সরি কেন? আসলে আর্নিয়া, কাল মিমির ব্যবহারের জন্যে আমি খুবই লজ্জিত। মিমির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যার তার কথায় আমি কিছু মনে করি না। আপনার স্ত্রীকে ভালো করে বুঝাবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। আমার নামে আমার স্বামীর কানে বিষ ঢালা হয়েছে। শোন মিমি, তোর স্বামীর কানে তোর কথার বিষ ঢালা আমার বিন্দুমাত্র রুচি নেই। আর এইসব নোংরা কাজ আমি করি না। হ্যাঁ, সেটা তো সবাই জানে আর্নিয়া চৌধুরী কথাটা মহান। আর কত মহান সাজবি রে তুই? আহ মিমি, তুমি শুধু শুধু অশান্তি করছো এইখানে। আমি আর্নিয়ার সাথে সেরকম কোনো কথা বলিনি। আহির, তুমি কি ভাবছো? তুমি আমাকে বিয়ে করে এইভাবে কষ্ট দিবে? তোমার যদি আর্নিয়ার প্রতি এত ভালোবাসা থাকে তাহলে আমার সাথে কেন সম্পর্ক করলে? কেন বিয়ের আগে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে? শোন মিমি, তুমি শুধু সব দোষ আমাকে একাই দিতেছ। আমি কি একাই দায়ী এর জন্যে? হ্যাঁ, তুমি একাই দায়ী। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ, সমাজের কাছে আমাকে কলঙ্কিত করেছে। আর আর্নিয়াকে করেছে মহান। শুধুমাত্র তোমার জন্যে আজ আমার এই অবস্থা। তোমার কারণে এখনো পর্যন্ত আমার বাবা আমার সাথে কথা বলে না। কোন মুখে এত বড় বড় কথা বলো তুমি? শোনেন, আপনাদের মধ্যে অশান্তি হোক এটা আমি চাই না। আর মিস্টার আহির, আপনি আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। কথাটা মাথায় রাখবেন। আহিরকে কথাটা বলে আমি বাহিরে চলে আসলাম। তখন দেখলাম তিথি অন্যান্য মেয়েদের সাথে বসে বসে গল্প করছে। হঠাৎ লক্ষ্য করলাম নীল স্যার দূরেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আরে বাহ, স্যারকে তো আজ ভীষণ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমি কখনো স্যারের মুখের দিকে ঠিকমতো তাকাইনি। এখন দেখছি স্যার ভীষণ চমৎকার মানুষ। যে কেউই স্যারের প্রেমে হাবুডুবু খাবে। আমিও স্যারের দিকে এক পলকে তাকিয়ে আছি। হঠাৎ কেন জানি মন বলল স্যারের কাছে যাই। তাই দৌড়ে স্যারের কাছে চলে গেলাম। স্যার কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো আর্নিয়া? জি ভালো। আর্নিয়া, আমি তোমাকে কাল রাতে একটা কথা বলেছিলাম, মনে আছে তো? জি স্যার। মনে থাকবে তো? অবশ্যই স্যার। তোমাকে সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ স্যার?
বলে দিলে তো আর সারপ্রাইজ হবে না, কাল দেখবে, এখন যাও, কেউ দেখলে সমস্যা হতে পারে। আচ্ছা স্যার। আমি মনে মনে ভাবতে লাগলাম, স্যার আমাকে আবার কি সারপ্রাইজ দিবে। জানি না কাল কি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। রাত আনুমানিক 12টা ছুঁই ছুঁই। আমি বাসার সব কাজকর্ম সেরে ঘুমাতে আমার রুমে আসলাম। হঠাৎ করে ভাইয়ার রুম থেকে ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ পেলাম। এত রাতে ভাইয়া আবার কার সাথে কথা বলছে? আমার জানা মতে ভাইয়ার তো কোনো গার্লফ্রেন্ড নেই, অবশ্যই আগে ছিল, ওই হারামজাদিটার বিয়ে হয়ে গেল। আমার ভাই তো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। কি আর করব, ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য যত রকমের বাক্য আছে সব শোনালাম। মোটামুটি কাজ হয়েছে, কিন্তু এই নতুন হারামজাদিটা আবার কে? নীল স্যারের সামনে নীল শাড়ি পরে গিয়েছে, আর স্যারও একটা নীল পাঞ্জাবি পরেছে। স্যারকে যে কি সুন্দর লাগছে। স্যার আমাকে কাছে ডেকে বললেন, আর্নিয়া আজ তোমাকে পরীর মতো লাগছে। কি আর বলবো, লজ্জায় আমার মুখ লাল হয়ে গেছে। আমি বললাম, স্যার এইসব কি বলছেন? তারপর স্যার আমার হাত দুটো ধরে বলল, আর্নিয়া তুমিও অনেক কিউট, আর তোমার মনটাও অনেক সুন্দর। আমার লাইফে তোমার মতো একজন মেয়ে প্রয়োজন, যে আমাকে আর আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে। আই লাভ ইউ আর্নিয়া। আই লাভ ইউ স্যার। স্যার নয় আর্নিয়া, আজ থেকে তুমি আমাকে নীল বলেই ডাকবে। সত্যি স্যার? হ্যাঁ সত্যি আর্নিয়া। স্যার 2 হাত দিয়ে আমাকে কাছে টেনে নিল, আর আমিও পাগলের মতো স্যারকে জড়িয়ে ধরলাম, যেন আমি এক নতুন জীবন খুঁজে পেলাম। হঠাৎ করে ঘোর কেটে গেল। চোখ মেলে আমি দেখলাম আমি কোল বালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছি। দূর কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তাও এই অবস্থায়। আমার মনে হয় আমি স্যারের প্রতি একটু বেশি আসক্ত হয়ে গেছি। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম রাত 3:30 বাজে। অনেকে বলে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। জানি না কাল কি হবে। সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। মায়ের রাগান্বিত সুর থেকে নাস্তা করতে বাধ্য হলাম। তারপর হঠাৎ মনে হলো আজ তো কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তাছাড়া নীল স্যার আমাকে বলেছিল আজ শাড়ি পরে যেতে। অবশ্যই নীল স্যার না বললেও আমি শাড়ি পরে যেতাম। আমার নীল শাড়িটা আলমারি থেকে বের করে পরে নিলাম। খোঁপায় বেলি ফুল লাগালাম। এদিকে কলেজ থেকে তিথি শুধু কল করেই যাচ্ছে, সবাই নাকি কলেজে পৌঁছে গেছে, শুধু আমি মিসিং। তিথির কথা শুনে আমি তাড়াহুড়ো করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখলাম সত্যি সবাই কলেজে এসে হাজির, শুধু আমি বাদে। আমাকে দেখে তিথি, রিয়া, রানা, রাজু সবাই এগিয়ে আসলো। তিথি, কী রে আর্নিয়া, এত দেরি করলি কেন? আমি আর বলিস না, ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। তিথি, হয়েছে, এবার চল চল। আমরা সবাই কলেজের ভেতরে গেলাম। বাহ, আজ কলেজটাকে যেন নতুন সাজে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখে। হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখলাম তিথি, রিয়া, রানা, রাজু কেউ নেই। আমি স্টেজের থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কেউ শক্ত করে আমার মুখ চেপে ধরেছে। আমি খুব জোর করছি ছাড়ানোর জন্যে, কিন্তু পারছি না। তারপর কি হয়েছে আর কিছু মনে নেই। কিছুক্ষণ পর আমি দেখলাম আমি একটা রুমের মধ্যে আছি। রুমটা খুব সুন্দরভাবে সাজানো। ও মা গো, কি হতে চলেছে! একটু পর দেখলাম কেউ একজন নীল পাঞ্জাবি পরে হাতে ফুলের তোড়া নিয়ে এসেছে। ভালো করে তাকিয়ে দেখলাম মানুষটা আর কেউ নয়, নীল স্যার। আই লাভ ইউ আর্নিয়া। আমি চুপ। এই আর্নিয়া, তুমি চুপ করে আছো? স্যার কি বলবো বুঝতে পারছি না। আর্নিয়া, তুমি বোকার মতো কথা বলো কেন? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আই লাভ ইউ আর্নিয়া। ডু ইউ লাভ মি? ইয়েস অর নো? আই লাভ ইউ টু স্যার। স্যার নয়, নীল। হা হা হা, স্যার কি যে বলেন! আবার স্যার? সরি, নীল। তারপর স্যার আমাকে জড়িয়ে ধরল, আর আমিও স্যারকে জড়িয়ে ধরলাম, ঠিক কাল রাতের স্বপ্নের মতো। অবশেষে আমার স্বপ্নটা সত্যি হলো। কি যে আনন্দ লাগছে! হঠাৎ খেয়াল করলাম খুব জোরে জোরে কারা যেন হাত তালি দিচ্ছে। পেছন ফিরে তাকিয়ে দেখলাম তিথি, রিয়া, রাজু আর মামুন স্যার। ওদের দেখে আমি বেশ অবাকই হলাম, আবার খুব ভয়ও পেয়ে গেলাম। মামুন স্যার, অভিনন্দন। নীল, ধন্যবাদ মামুন, তুই না থাকলে সব কিছু সম্ভবই হতে পারত না। মামুন স্যার, ধুর পাগল, তুই আমার বন্ধু, আর তোর জন্যে আমার এতটুকু করা কর্তব্যের মধ্যে পড়ে। ধন্যবাদ মামুন,
আমার আর নীলের সম্পর্ক খুব ভালোভাবে চলতে লাগলো। এর মধ্যে একদিন নীলের বাবা মাও এসে আমাকে দেখে গেল। কী আর বলবো, নীলের বাবা মা খুব ভালো মনের মানুষ। তারা আমাকে দেখে খুব খুশি হলো। আর তাছাড়া নীল তাদের একমাত্র সন্তান, তাই সন্তানের পছন্দই তাদের কাছে সব। হঠাৎ একদিন আমার বিয়ে হয়ে গেল, কিন্তু খুব নর্মালভাবে, কারণ আমি চাই যে আমাদের বিয়েটা যেন ইসলামিক নিয়ম মেনে হয়। ঠিক তাই হয়েছে। বিয়ের পর আমার আর নীলের সংসারটা খুব সুন্দরভাবে চলতে লাগলো। আমার ভাইয়েরও বিয়ে হয়ে গেল। আমার ভাই দিদিকে বিয়ে করেছে। আসলে ওরা দুজন দুজনকে আগে থেকে ভালোবাসতো। হঠাৎ একদিন রিয়া কল দিয়ে বলল, রিয়া কেমন আছিস আর্নিয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। আচ্ছা আর্নিয়া, একটা কথা শুনেছিস? কি? আহির আর মিমির একটা ছেলে হয়েছে। কিন্তু কিন্তু কি রিয়া? ছেলেটা না প্রতিবন্ধী টাইপের, মানে ওর একটা হাত আর একটা পা অচল। ডাক্তার বলেছে ছেলেটা ঠিক হবে না। রিয়ার কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। ঠিক সেটাই হলো। ওরা দুজন দুজনের করা পাপের শাস্তি পেয়েছে। কিন্তু খুব খারাপ লাগলো বাচ্চাটার জন্যে। বাচ্চাটা তো কোনো দোষ করেনি, তাহলে কেন বাচ্চাটা ওদের করা পাপের শাস্তি পাবে? সবই বিধাতার লীলা খেলা। এর মধ্যে আমি কনসিভ করলাম। নীলের বাবা মা কী যে খুশি বলে বোঝানোর মতো নয়। আমাকে একেবারে মাথায় করে রেখেছে। আর নীল তো আছেই। নীল আর ওর পরিবারের মতো মানুষ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি। আল্লাহ যা করে ভালোর জন্যেই করে। দিন যায়, মাস যায়, অবশেষে 9 মাস পূর্ণ হলো। আর আমার প্রেগনেন্সির তারিখটা চলেও এলো। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, নর্মাল ডেলিভারি করা হলো। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো রাজকন্যার মা হলাম। মেয়ের মুখ দেখার পর অতীতের সব কথা ভুলে গেলাম। মেয়েকে নিয়ে আর ফ্যামিলিতে খুব 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 হ্যাপি আছি। মেয়ের নাম রাখলাম আরুষি। 2 বছর পর একদিন আমি নীল আর আরশিকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ রাস্তায় আহিরকে দেখলাম। আগের মতো আর সেই মায়া ভরা চেহারা নেই। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারা অনেক ফ্যাকাশে হয়ে গেছে। আহির আগ বাড়িয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু আমি আরশিকে নিয়ে চলে আসলাম। পরে নীল আহিরের সাথে কথা বলল। পরে নীলের মুখে শুনলাম আহিরকে নাকি ওর মা বাবা বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ মিমি আহিরের মা বাবাকে সহ্য করতে পারতো না। বাড়ির কোনো কাজে হাত লাগাতো না, সারাদিন শুধু ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতো। ওরা নাকি এখন মিমিদের বাসায় থাকে। আবার এটাও শুনেছি মিমি আর আহিরের সম্পর্কটা আর ভালো নেই। আহির নাকি অনেকবার মিমির গায়ে হাত পর্যন্ত তুলেছে, কিন্তু মিমিও সহ্য করে আছে, কারণ আহির যদি ওকে ছেড়ে চলে যায় তাহলে মিমির বাবা মা মিমিকে মেরে ফেলবে। ওদের এইসব কাহিনী শুনে আমার মনে হলো আমি অনেক শান্তিতে আছি। আর এখন শুধু নিজের স্বামী আর মেয়েকে নিয়ে ভাবি। আপনারা সবাইও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুখে থাকতে পারি। ধন্যবাদ বন্ধুরা।